আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আমার পক্ষ থেকে হাজার সালাম এবং শুভেচ্ছা রইল। আগামী 2026 সালের 12 ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের আনাচে গানাচে, শহরে বন্দরে, অলিতে গলিতে, দোকানে পাটে, হাট বাজারে সব জায়গায় আলোচনা সমালোচনা হচ্ছে। কে কোন দলে ভোট দিবে, কোন দল সরকার গঠন করবে, কে কতটি আসন পাবে, এসব বিষয় নিয়েই চলছে জল্পনা কল্পনা। তো বর্তমানে এখন ভোটে এই মাসের 11 তারিখে তফসিল ঘোষণা করার পরে ধীরে ধীরে বিভিন্ন প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করা শুরু করেছে, মনোনয়ন উত্তোলন করছে নিজ নিজ আসন থেকে। আর ধীরে ধীরে একটি বিষয় উঠে আসছে যে কোন দলের সাথে কে জোটে নির্বাচন করবে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সমমনা 8 দল তারা একটি জোট গঠন করেছে। এই জোটের মাধ্যমে তারা নির্বাচন করবে। এরকমভাবে বিএনপির সাথে সমমনা আরও অনেক দল রয়েছে, 14 দল 12 দল সহ এরকম ধারণা করা হচ্ছে। তাদের সাথে অনেক দল জোটে রয়েছে। তো বিএনপি অলরেডি তাদের জোট প্রার্থীদের জন্য 12টি আসন চূড়ান্ত করে ফেলেছে। গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশ জমিয়তে উলামা ইসলাম তাদেরকেও আসন দিয়েছে, গণ অধিকার পরিষদকেও আসন দিয়েছে। সর্বমোট 12টি আসন বিএনপি চূড়ান্তভাবে তাদের জোট প্রার্থীদের জন্য ছেড়ে দিয়েছে। তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশে নতুন একটি দল গঠিত হয়েছে তরুণদের মাধ্যমে। গত বছরের 5 আগস্টের পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফসল হিসাবে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে, যার নাম হলো বাংলাদেশ নাগরিক পার্টি, সংক্ষেপে এনসিপি। তো আমরা এতদিন ধরে জেনে এসেছি যে এনসিপি বিএনপির সাথে জুটে গিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু ইদানিংকালে দেখতে পাচ্ছি যে বিএনপি তাদের সমমনা অনেক জোট দলকে জোটের প্রার্থীদের আসন চূড়ান্ত করলেও এনসিপির সাথে তারা তেমন কতটি আসন দিবে, কি আসবে সেরকম কোনো আলাপ আলোচনা করছে না। এমনকি এনসিপির কেন্দ্রীয় লেভেলের নেতারা যারা রয়েছে তাদের আসনগুলোর মধ্যেও বিএনপি তাদের নিজস্ব নেতাদের মনোনয়ন চূড়ান্ত করে ফেলেছে। এর মাধ্যমে আমরা সবাই ধারণা করতে পারছি যে এনসিপি বিএনপির সাথে আর জুটে যাচ্ছে না। কারণ এনসিপি যত সিট চাচ্ছে এবং বিএনপি দিতে পারছে না, আর বিএনপি যত সিট দিতে চাইছে এনসিপি সেটা নিতে চাইছে না। এর ফলেই এনসিপি বিএনপির সাথে থেকে জোট ভেঙে তারা বের হয়ে চলে এসেছে এবং তারা 3টি দল নিয়ে নতুন জোট গঠন করেছিল। বাংলাদেশ এবি পার্টি এবং সংস্কার আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি 3 দল নিয়ে একটি জোটও গঠন হয়েছিল। এবং কিছুদিন আগে এনসিপি ফরম বিক্রিও করেছে এবং তারা 150+ আসনে নিজেদের দলের পক্ষ থেকে মনোনয়ন চূড়ান্ত করেছে। আপনারা সবাই জানেন যে এনসিপির নতুন দলের মার্কা হলো শাপলাকলি। সবাই শাপলাকলিতে নির্বাচন করবে, এই লক্ষ্যে তারা 150+ আসনে মনোনয়ন দিয়েছে। কিন্তু আজকে আমরা সকাল থেকে একটি নিউজ শুনতে পাচ্ছি এবং সোশ্যাল মিডিয়াতে একটি নিউজ ভাইরাল হয়েছে, সেটি হলো এনসিপি শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এনসিপি জামায়াতে ইসলামের সাথে জোট করতে যাচ্ছে, এরকম একটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। তবে আমরা চূড়ান্তভাবে জামাত এবং এনসিপির পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আমরা পাই নাই বা সংবাদ সম্মেলনের মাধ্যমে কেউ কোনো দল বলে নাই জামায়াতে ইসলামীর সাথে এনসিপি জোট করবে। এরকম এখন পর্যন্ত আমরা জানি যে এটা একটি গুঞ্জন। চূড়ান্ত তথ্য না পাওয়া পর্যন্ত আমরা শিওরভাবে বলতে পারতেছি না। গুঞ্জনের মধ্যে এটাও রয়েছে যে এনসিপি 50টি আসন চাচ্ছে জামাত জোটের কাছে, আর জামাত জোট 34টি আসন দিতে চাইছে, এরকমও গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সেটা কতটুকু সত্য সেটা জানতে হলে হয়তো আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
আমরা হয়তো 27 তারিখ বা 28 তারিখের দিকে চূড়ান্তভাবে জানতে পারবো। অন্যদিকে জামায়াত ইসলামী সহ সমমনা 8 দলের আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি, কারণ আমরা অলরেডি জানতে পেরেছি যে 8 দলের সাথে আরও কয়েক দল হয়তো জোটে আসতে পারে। এনসিপি, বাংলাদেশ লেবার পার্টি, আরও কয়েকটি দল হয়তো এই জোটের সাথে যুক্ত হতে পারে, যার কারণে 8 দলের আসন সমঝোতা করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। তারপরও আমরা আশা করছি হয়তো অল্প কিছুদিনের মধ্যেই সব দল কাকে কোন আসন দেওয়া হয়েছে, অর্থাৎ সারা বাংলাদেশের 8 দলের 300 আসনের চূড়ান্ত প্রার্থীদের নাম আমরা জানতে পারবো। এ বিষয়ে জামায়াতে ইসলামী সহ 8 দলের কমিটি কাজ করছে, তারা দিন রাত খুবই পরিশ্রম করে যাচ্ছে এই বিষয়টি চূড়ান্ত করার জন্য। তো আমরা আশা করতেছি যে হয়তো এনসিপি, এবি পার্টি এবং বাংলাদেশ সংস্কার আন্দোলন, এই 3টি দল হয়তো জামাত জোটের সাথে যুক্ত হতে পারে। তবে এর 100% শিওর হওয়ার জন্য এবং নিশ্চয়তা দেওয়ার জন্য হয়তো আমাদের আরও কিছুদিন অপেক্ষা করা লাগতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের জামায়াতে ইসলামী এবং এনসিপি নিয়ে আপডেট নিউজ। আরেকটি আপডেট নিউজ রয়েছে, আপনারা সবাই হয়তো জানেন যে দীর্ঘ 17 বছর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে বাংলাদেশে অবতরণ করেছেন। বাংলার মাটিতে তিনি আজকে পা রেখেছেন। বাংলাদেশের একটি বিমানের দুপুর 11:50 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি তার শ্বশুরবাড়িতে যান। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে একই ফ্লাইটে আবার ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। সেখান থেকে তার নেতাকর্মীরা গাড়ি দিয়ে, স্লোগান দিয়ে, শোডাউন দিয়ে ঢাকার 300 ফিটে তার নেতাকর্মীরা একটি বিশাল বড় মঞ্চ তৈরি করেছিল তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। সেখানে এসে তিনি বক্তৃতা দেন। তো তিনি বিমানবন্দর দিয়ে আসার পথে দুই পাশে হাজার হাজার নেতাকর্মী তিনিকে সংবর্ধনা দিয়েছে। তিনিকে দেখার জন্য সারা বাংলাদেশ থেকে নেতাকর্মী সেখানে গিয়েছিল। হাজার হাজার নেতাকর্মী রাস্তায় এবং রাস্তার দুই পাশে ছিল। এই ভিডিও এবং ছবি আপনারা হয়তো অতক্ষণে ফেসবুকে, ইউটিউবে এবং বিভিন্ন টিভিতে, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। তো এই বিষয়টি নিয়ে আমি আর কিছু বলতেছি না, তবে আমি একটি বিষয় বলতেছি যে তারেক রহমান এবং একজন সম্মানিত ব্যক্তি, তিনি একটি দলের প্রধান, তিনি বাংলাদেশে আসছে, এটা আমরা অনেক খুশি। তিনি 17 বছর পরে বাংলাদেশে আসছেন। তিনি আসার কারণে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি খুশির জোয়ার বইতেছে। তো তিনি আশাকে কেন্দ্র করে কিছু সাংবাদিক, যাদেরকে বলা হয় চাটুকার সাংবাদিক, চামচা সাংবাদিক, তারা একেবারে বেশি উত্তেজিত নিউজ করেছে। অর্থাৎ তারেক রহমান কখন বিমানে পা রাখলেন, কখন তিনি বসলেন, কখন দাঁড়াইলেন, কখন তারেক রহমানের বিমান ল্যান্ড করলো, কখন উড়াল দিল, কখন ডান চাকা, কখন বাম চাকা, তিনি বাতাস, তিনি আশেপাশে কে আছে, তিনি কখন টয়লেটে গেলেন, তিনি কখন ঘুমাইলেন, কখন খাইলেন, কখন পানি খাইলেন, তিনি সামনে কি, পিছনে কি, বামে কি, ডানে কি, তিনি কখন শ্বাস নিঃশ্বাস নিচ্ছেন না নিচ্ছেন, এসব মানে প্রতি মিনিটে মিনিটে তথ্য দিতে বাংলাদেশের মানুষের কান জ্বালাপালা এবং চোখ জ্বালাপালা করে ফেলছে। এটা একটা চামচামি, যাকে বলা হয় চাটুকার চামচামি সাংবাদিক। এত নিউজের দরকার নাই। তিনি বাংলাদেশে আসতেছেন, আলহামদুলিল্লাহ, তাতে আমরা সবাই খুশি। কিন্তু প্রতি সেকেন্ডে নিউজ দেওয়ার তো কিছু নাই ভাই। আপনারা উনি আসতে না আসতেই তেল দেওয়া শুরু করে দিয়েছেন, চামচামি শুরু করে দিয়েছেন। এগুলি হলো চামচা সাংবাদিক, চাটুকার সাংবাদিক, আর কিছু বললাম না। আপনারা মানে কি বলবো, তিনি আসতে না আসতেই আপনারা তেল দেওয়া শুরু করে দিয়েছেন। বাংলাদেশে তো তেল দেওয়ার জন্য বিখ্যাত, তেল দেওয়া শুরু করে দিলেন। অথচ বিএনপি একটি কী কাজ করলো, বাংলাদেশে ঢাকা শহরে অনেক মাঠ ছিল, সোহরাওয়ার্দী উদ্যান, মানিক মিয়া এভিনিউ, জিয়া উদ্যান, টঙ্গীর মাঠ, তারপর দুপখোলা মাঠ,
তারপর এরকম অনেক মাঠ রয়েছে। তারা এসব মাঠে সংবর্ধনা অনুষ্ঠান না করে তারা 300 ফিটের মতো একটি ব্যস্ততম রাস্তার উপরে একটি বিশাল বড় মঞ্চ তৈরি করেছে। আর আজকে হাজার হাজার মানুষ সে রাস্তাঘাটে আশেপাশে এখানে সেখানে মিছিল মিটিং সমাবেশ করেছে। মানুষের যানজটের সৃষ্টি হয়েছে, মানুষের ভোগান্তি হয়েছে। এসব বিষয়ে কোনো সাংবাদিক একটি নিউজ করে নাই। কেন? অনেক প্রবাসী দেখলাম যে তারা বিদেশ থেকে এসে বা আসার পথে যাওয়ার পথে তারা নিজের লাগেজ নিজেরা বহন করছে। একজন প্রবাসী বিদেশ থেকে আসছে, 3টা লাগেজ নিয়ে আসছে। 3টা লাগেজ নিয়ে তিনি একা একা রাস্তা দিয়ে হাঁটতেছে। তিনি গাড়ি কোথায় কেউ জানে না। উনি তারেক রহমান আসার কারণে ওই রোডের মধ্যে কোনো গাড়ি নেই, সিএনজি নেই, অটো নেই, রিক্সা নেই, কিচ্ছু নেই, শুধু মানুষ আর মানুষ। তারেক রহমানকে এক নজর দেখার জন্য একেবারে হুমড়ি খেয়ে পড়েছে। ঠিক আছে, উনি একজন সম্মানিত ব্যক্তি, জনপ্রিয় ব্যক্তি। ওনাকে যেহেতু নিয়ে মানুষ এরকম আসার কথা ছিল, তো সোহরাওয়ার্দী উদ্যানের টঙ্গীর মাঠে দিলে পারতো, তাহলে তো মানুষের এত ভোগান্তি হতো না। তিনি আসার কারণে মানুষের অনেক ভোগান্তি হয়েছে, যানজটের সৃষ্টি হয়েছে। এই বিষয়গুলো কোনো সাংবাদিক, কোনো পত্রিকায় নিউজ করে নেই। যাই হোক, তারেক রহমান এসেছেন, আমরা অনেক খুশি। তিনি আসার কারণে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে একটি উত্তেজনা তৈরি হবে, রাজনৈতিক মাঠে নতুন উত্তেজনা তৈরি হবে। তিনি আসার কারণে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবাই এখন হাসি খুশি। নতুন একজন নেতা এসেছে, একটি দলের প্রধান এসেছে, এতে আমরাও খুশি।